আমার কানে আপনি সুরসুরি দিয়েছেন। আমি আপনার কানে সুরসুরি দেব? আপনার এটা মনে হয়? আমি তো কেবল আসলাম আপনাকে ডাকতে, আর আমার মোটেও আপনার সাথে ফাজলামো করার ইচ্ছে নেই। আম্মা খেতে ডাকছে, উঠে ফ্রেশ হয়ে খেতে অফিসে যান। স্নেহা এমন একটা ভাব নেয় যেন সে মোটেও এসবে আগ্রহী নয়। আদিব দ্বিধায় পড়ে যায়। তারপর কিছু একটা ভাবতে ভাবতে উঠে চলে যায় ওয়াশরুমে। সে যাওয়ার সাথে সাথে এতক্ষণের চেপে রাখা হাসিটা বেরিয়ে আসে। মুখে হাত দিয়ে শব্দ করে হাসতে থাকে স্নেহা। বাহির থেকে আনিকার ডাক শুনে হাসা বন্ধ করে বিছানা গুছিয়ে নেয়। আদিব বের হলে দুজনে একসাথেই খেতে যায়। খাওয়ার এক পর্যায়ে আনিকা বায়না করে আজ তাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে সময় নেই বলে বিষয়টা কাটিয়ে গেলেও বাবা মায়ের জোড়াজুড়িতে রাজি হয় আদিব। আনিকার সাথে স্নেহাও যাবে বলে ঠিক হয়। আদিব খাওয়া শেষে রেডি হয়ে অফিসে যায়। স্নেহা আর শাশুড়ি কতক্ষণ গল্প করে এরপর দুপুরে রান্নার জন্য কাজ করতে থাকে। ঠিক 12টার দিকে স্নেহাদের বাড়িতে হাজির হয় বিভোর। দরজার ওপাশে বিভোরকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে স্নেহা। খুশিতে তার মুখ থেকে কথাই বের হয় না। বিভোর কপালের ঘাম মুছতে মুছতে বলে, বাইরেই দাঁড় করিয়ে রাখবে, ভেতরে আসতে বলবে না? স্নেহার যেন হুঁশ ফেরে, ব্যস্ত গলায় বলে, আসো মেজো ভাইয়া, আসো। একা এসেছো? রজনী আসেনি? রিন্তি, সিজনি, ছোট ভাইয়া ওরা কোথায়? সবাই যে যার কাজে। কেন, একা এসেছি বলে খুশি হওনি? স্নেহা কিছু বলার আগেই আদিবের মা রান্নাঘর থেকে বের হতে হতে বলে, কে এসেছে স্নেহা মা? স্নেহা জবাবে বলে, আমার ভাইয়া এসেছে আম্মা। আদিবের মা এগিয়ে আসে, বিভোরের সাথে কুশলাদি বিনিময় করে। স্নেহা নিজেই যায় ভাইয়ের জন্য নাস্তা আনতে। ততক্ষণে আনিকাও আসে। বিভোরের সাথে দুজনেই টুকটাক গল্প করে। স্নেহা নাস্তা দিয়ে হাসি মুখে সবার কথা শুনে। আদিবের মা ছেলের বউয়ের প্রশংসা একেবারে পঞ্চমুখ। এত লক্ষ্মী একটা বৌমা পেয়ে তারা খুশি। আনিকাও ভাবির নামে সুনামি করছে। কিছুটা লজ্জা পায় স্নেহা। বিভোর তৃপ্তি নিয়ে তাকাই বোনের দিকে। হ্যাঁ, তার এই বোনটা সুখে আছে। মুখের ভাবটা আর এই লজ্জা পাওয়াটা বলে দিচ্ছে তার বোন সুখেই আছে। বিভোর গোপনে দীর্ঘশ্বাস ফেলে। আদিবের মা আর বোন স্নেহার ভাইয়ের সাথে কথা বলতে বলতে নিজেরা রান্নাঘরে যায় রান্না শেষ করার জন্য। স্নেহা বিভোরকে বলে, আমাদের ঘরে আসো ভাইয়া। বিভোর না বোধক মাথা নাড়াই, ক্লান্ত গলায় বলে, বোনের সংসার দেখতে এসেছিলাম, দেখলাম এবার যেতে হবে বোন। স্নেহা মন খারাপ করে বলে, এখনই যাবে? আর একটু থাকো। বিভোর স্নেহার মাথায় হাত বুলিয়ে দেয়, নিচু স্বরে বলে, ভালো আছো তো স্নেহা? আদিবের সাথে সব ঠিক আছে? তুমি একটুও কষ্টে নেই তো? এরা তোমাকে ভালোবাসে তো? প্রশ্নগুলোর জবাবে সে কেবলই হাসে, মাথা নাড়িয়ে বলে, আমি ভালো আছি মেজো ভাইয়া, ওরা সবাই খুব ভালো, আমাকে ভালোবাসে। বিভোর মাথা নাড়িয়ে আদিবের মা আর স্নেহার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। স্নেহা সেদিকে তাকিয়ে থাকে, কিছুটা মনও খারাপ হয়ে যায়। এর মাঝেই আনিকা দৌড়ে এসে বলে, আম্মা, সাদিপ ভাইকে কে যেন খুব বাজেভাবে মেরেছে। ভাইয়া ফোন করেছিল, সাদিপ ভাইকে নিয়ে সে হাসপাতালে আছে। রিন্তি কলেজে এসে প্রথমেই তার ক্লাসে যায়। একটা ক্লাস করতেই তার বান্ধবীরা তাকে টেনে টুনে নিয়ে যায় ক্যান্টিনে। ক্যান্টিন তখন ফাঁকা, সব স্টুডেন্ট হয় ক্লাসে নয়তো ক্যাম্পাসে ঘুরছে। রিন্তির মিলির দিকে তাকিয়ে একটু বিরক্তি নিয়ে বলে, এ সময় এখানে কি করব মিলি? ক্লাস চলছে তো। মিলি পাত্তা না দিয়ে বলে, আরে ধুর, এত ক্লাস করে কি হবে? আরে একটু আড্ডা দেই আমরা, পরে ক্লাস করতে পারবি। রিন্তি তবুও মানতে চায় না। মিলি তার বাকি বন্ধুরা তাকে অন্য কথায় মাতিয়ে তোলে। সবার সাথে হাসি ঠাট্টায় যখন রিন্তিও ব্যস্ত হয়ে পড়ে তখন ব্যাগ থেকে খুব সাবধানে একটা ইনজেকশন বের করে মিতা। মিলিকে চোখের ইশারা করতেই মিলি ইশারায় কিছু বোঝায়। মিনিট খানেকের মধ্যেই হুট করে সবার অগোচরে রিন্তির পায়ে ইনজেকশন পুশ করে দেয় মিতা। ব্যথায় হাতটা পায়ে বাড়িয়ে পা ডলতে শুরু করে রিন্তি। মিতা জিজ্ঞেস করে, কি হয়েছে রিন্তি, কোনো সমস্যা? আসলে পায়ে কিছু বিঁধলো মনে হলো, ব্যথা পেয়েছি।
মিলি কথা ঘোরাতে বলে। আরে কিছু না, মশা কামড়েছে হয়তো। রিন্তিও ততটা মাথা ঘামায় না। মিনিট দুয়েক যেতেই একটা মানুষকে তিনটা মানুষ দেখে রিন্তি মাথা ঘোরাতে শুরু করে। কিছু বলতে যেয়েও যেন বলতে পারে না, শুধু বারবার মাথা নাড়াতে থাকে। একসময় পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে ঢলে পড়ে সে। মিতার মুখে জয়ের হাসি। সেদিনের সেই অজ্ঞাত লোকটি আজও ক্যান্টিনের বাইরেই ছিল। সেদিনের মতো আজও তার বসকে ব্যাপারটি জানিয়ে দেয়। মিলি, মিতাসহ বাকি দুজনও রিন্তিকে ধরে নিয়ে যায় কলেজের পেছনে। ভাঙা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখে। মিলি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ওর জান কখন ফিরবে মিতা? ডোজ হজম করতে পারবে তো? মিতা একটা সিগারেট ধরিয়ে টানা শুরু করে। পাক্কা নেশাখোরদের মতো সিগারেট টানতে টানতে বলে, কম ডোজ দিচ্ছি, কলেজ ছুটি হতে হতে ওর জ্ঞানও ফিরে আসবে। আর এটুকু ডোজ হজম করার ব্যাপার না। মিলি তবুও একটু ভয় পায়, তবে প্রকাশ না করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। রিন্তির জ্ঞান ফেরে সত্যিই তার কলেজ ছুটি হওয়ার কিছুক্ষণ আগে। মাথা তখনও ঝিম মেরে আছে। রিন্তি কোনো রকমে উঠে বসে। মিলি কাছে এগিয়ে আসে, পানির বোতল এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নে। রিন্তি নেয় না, থম মেরে থাকে। তার সাথে কি হয়েছে বা হচ্ছে তা বোঝার চেষ্টা করে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য। মাথা ব্যথায় মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। মিলি নিজেই ধরিয়ে দেয়। পানির স্বাদটা মুখে তেতো লাগে রিন্তির, তবে তা এড়িয়ে গিয়ে বলে, আমার কি হয়েছিল? কতক্ষণ থেকে পড়ে আছি? তুই মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলি, আমরা তোকে এখানে এনেছিলাম। রিন্তি মেলাতে পারে না, চোখ বন্ধ করে ফের বলে, কয়টা বাজে? এই তো 1:15। চট করে চোখ মেলে তাকায় রিন্তি, যেন বড় সড়ো ঝটকা খেয়েছে। চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আমি এতক্ষণ জ্ঞানে ছিলাম না? আমি একটা ক্লাস করে আর বাকিগুলো একটাও করিনি? মিলি যেন চমকেছে এমন একটা ভাব নেই। তারপর বলে, পাগল হলি নাকি? তুই তো প্রথম 4টা ক্লাস করেছিস, লাস্টেরটার সময় তোকে আমরা নিয়ে আসলাম। আর কি হলো, হঠাৎ পড়ে গেলি? আমি 4টা ক্লাস করেছি। হ্যাঁ, সবাই মিলেই তো করলাম। রিন্তি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তাকিয়ে থাকে। তার মস্তিষ্ক কাজ করছে না। সে আসলেই কয়টা ক্লাস করেছে তার মনে নেই। দুর্বল মস্তিষ্ক আর দুর্বল শরীর নিয়ে কথা বলতে ইচ্ছা করে না রিন্তির। চুপচাপ উঠে যায়। মিলিরা তাকে এগিয়েও দেয়। সন্ধ্যার আগে আগে হাঁটতে বের হয় রজনী আর সৃজনী। রিন্তি শরীর ভালো লাগছে না বলে যায় না। সবাই জানে রিন্তি অসুস্থ, তাই বিষয়টা কেউ অন্যভাবে নেয় না। রজনী আর সৃজনী দুজনেই টুকটাক কথা বলছে, তবে বেশি বলছে সৃজনী। কথার এক পর্যায়ে সৃজনী বেশ আফসোসের স্বরে বলে, আগের দিনগুলোই ভালো ছিল তাই না রজনী? তখন 5 বোন একসাথে ঘুরতাম, ফিরতাম, বেড়াতাম। রজনী ছোট্ট শব্দে হুঁ বলে। ভেতরে ভেতরে তারও ভীষণ খারাপ লাগে। যেখানে এক এক বোন এক একজনের আত্মা ছিল, সেখানে এখন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই যেন আসে না। দুজনে হাঁটতে হাঁটতে গল্প করে। এর মাঝেই কতগুলো লোক দৌড়ে যায়। রজনী আর সৃজনী একে অপরের দিকে একবার তাকিয়ে আবার লোকজনের দিকে তাকায়। একটা লোক তাদের পাশ কাটানোর সময় রজনী থামিয়ে দেয়, ব্যস্ত গলায় বলে, কাকা কি হয়েছে? সবাই এভাবে কই যায়? লোকটিও ব্যস্ত গলাতেই জবাব দেয়, বেলালের বড় মাইয়ার অবস্থা বেগতিক। আবদুল্লাহর মাইয়ার মতো হ্যার মুখ দিয়েও নাকি ফেনা বাইরেতেছে, বারবার বমিও করতেছে, মনে হয় বাঁচবো না। লোকটি চলে যায়। রজনীর চোখের সামনে ভেসে ওঠে আবদুল্লাহর বাচ্চা মেয়েটার মৃত মুখ। কি নিষ্পাপ একটা বাচ্চা মেয়ে, অকালেই ঝরে গেছে। আবদুল্লাহর বউয়ের এক একটা আঝারই এখনো তার কানে বাজে। সৃজনী রজনীকে বলে, চল তো যাই। দুজনে ছুটে যায় বেলাল নামের লোকটির বাড়ির দিকে। আজানের আগের সময় তখন। বারান্দায় একটা চৌকির ওপর মেয়েকে শুইয়ে রেখেছে বেলাল আর তার বউ। বেলালের বউ পাশেই বসে হাহাকার করতেছে। বেলালও মাথায় হাত দিয়ে বসে আছে। রজনী একদৃষ্টে চেয়ে থাকে মেয়েটার দিকে।
মেয়েটার নাম লতা, এবার 3তে পড়ে। রজনীর সাথে তার ভাবটা বেশ ভালো। রাস্তাঘাটে যখনই দেখা হতো তখনই ডেকে উঠত রজনী আপা বলে। রজনীর বুকের ভেতরটা হু হু করে ওঠে। সেই মুহূর্তে ভেসে আসে মাগরিবের আজান। লতাও পিটপিট করে তাকায়। মা বাবার দিকে একবার তাকিয়ে চোখ তুলে তাকায় রজনীর দিকে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বিড়বিড় করে হয়তো ডেকে ওঠে রজনী আপা, তবে তা বের হয় না গলা দিয়ে। হঠাৎ করে খিঁচুনি উঠে যায়। সবাই ব্যস্ত হয়ে পড়ে। মিনিট কয়েক পরেই বাচ্চা মেয়েটার শরীর নিস্তেজ হয়ে পড়ে। বেলাল আর তার বউ একসাথে হাউমাউ করে কেঁদে ওঠে। রজনীর চোখ স্থির হয়ে আছে লতার মুখের দিকে। মনে হচ্ছে তখনও তাকে কেউ ডেকে চলেছে রজনী আপা বলে। চোখের সামনে আরেকটা মৃত্যু, হাহাকার করা বাবা মায়ের কান্না, সন্তানহারা মায়ের অভিশাপ। এত অভিশাপ যার লাগবে সে কি বাঁচতে পারবে? রজনীর বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা হয়। বিড়বিড় করে বলে, এত হাহাকারের চোখের জলেরও যে অভিশাপ লাগে, ধ্বংস হওয়ার জন্য যে এসবেই যথেষ্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।